হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা ইউরি নামের এক হাই স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে। জীবনের প্রতি সে চরম বিরক্ত আর হতাশ। সব কিছু নিয়েই তার হতাশা, আর এই সব কিছুর জন্য সে তার বাবা মাকেই দায়ী করে। তবে একদিন তার সাথে এমন একটা ঘটনা ঘটে যে ঘটনা তাকে পুরোপুরি বদলে দেয়। সে শুধু সত্যিকারের ভালোবাসার অনুভূতি পায়নি, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো যে কত দামি সেটাও বুঝতে পারে। তো চলুন আর বেশি কথা না বলে গল্পে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরুতেই গল্পের নায়িকা ইউরিকে দেখা যায় যে কিনা বেশ হতাশ, আর এই হতাশার মূল কারণ হচ্ছে দারিদ্রতা, যার জন্য সে না পারছে ভালো কোনো কলেজে পড়তে, আর না পারছে নিজের মতো করে বাঁচতে। প্রতিদিনের মতো আজও সে মন খারাপ করে শুয়ে টিভি দেখছিল। টিভিতে দেখাচ্ছিল আজ 14ই জুন, অর্থাৎ জাপানের যুদ্ধের সমাপ্তির 78তম বার্ষিকী পালন করা হচ্ছে। তারিখটা অবশ্যই মনে রাখবেন। টিভি বন্ধ করে ইউরি তার বাবার অভাব খুব অনুভব করছিল। এমন সময় তার মা কাজ থেকে বাসায় ফেরে। মেয়ের অবস্থা দেখে মা তাকে সান্ত্বনা দেয়, বলে কোনো না কোনো ভালো ইউনিভার্সিটিতে ঠিকই তোমার চান্স হয়ে যাবে। কিন্তু ইউরি খুব ভালো করেই জানে টাকা ছাড়া সে আর এগোতে পারবে না। তার মনে হয় আজকের এই অবস্থার জন্য শুধু তার বাবাই দায়ী, যে কিনা অন্য এক বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছে আর তাদেরকে চিরজীবনের মতো একা করে দিয়ে গেছে। ইউরি মনে করে তার বাবা নিজের দায়িত্ব পালন করেনি ঠিকমতো। নিজের পরিবার নিয়ে তিনি ভাবলে হয়তো এমন কাজ করতেন না। তো এইভাবে রাগের মাথায় ইউরি তার বাবাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। কথাগুলো যখন সহ্য সীমার বাইরে চলে যায় তখন তার মা তাকে সজোরে একটা চড় মারে। আর এর ফলে প্রচণ্ড রাগ আর অভিমানে কাঁদতে কাঁদতে ইউরি বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে পাহাড়ের কোণায় থাকা একটা পুরনো ভাঙাচোরা গুহায় গিয়ে আশ্রয় নেয়। ভেতরটা দেখে মনে হচ্ছিল আগে কেউ হয়তো এখানে থাকতো। সে আজকের রাতটা এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে চোখ খুলতে সে দেখে এক অদ্ভুত দৃশ্য। মানে গত রাতে যে শহর, রাস্তাঘাট আর পাহাড় পেরিয়ে সে এসেছিল সেগুলো যেন জাদুর মতো উধাও হয়ে সবুজ সুন্দর একটা গ্রামে পরিণত হয়েছে। ইউরি তো এটা দেখে একদম থ হয়ে যায়। সকাল থেকে ক্ষুধায় ছটফট করতে করতে সে গ্রামের এদিক ওদিক ঘুরতে থাকে। শরীরে যেন কোনো শক্তিই নেই। এমন সময় এক মিলিটারি তার কাছে আসে। মেয়েটার এই করুণ দশা দেখে সে তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। তার আবার শরীরে খুব জ্বর এসেছিল, তাই সে ছেলেটা তার শরীরে ঠান্ডা পট্টি দেয়। এরপর সে তাকে সাও নামের এক আন্টির রান্নাঘরে নিয়ে আসে। সাও সেই মিলিটারিকে মিস্টার সাকুমা বলে ডাকে। আর এখানে আমরা বুঝতে পারি এই মিলিটারি হচ্ছে খুবই সম্মানিত একজন অফিসার। সাও ইউরিকে কিছু খেতে দিয়ে তার নাম জিজ্ঞাসা করে। তখন ইউরির নজর পড়ে পাশে রাখা একটা খবরের কাগজের দিকে। আর আমাদের সবাইকে অবাক করে দিয়ে সে দেখে সেটা 2023 সালের নয়, বরং 1945 সালের 14ই জুনের পত্রিকা। ইউরি ভাবে এটা হয়তো পুরনো কোনো পেপার, কিন্তু যখন মিস্টার সাও জানায় এটাই আজকের পেপার তখন সে তার চোখ কপালে ওঠার মতো অবস্থা। সে ছুটে বাইরে এসে চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারে এটা সত্যিই 1945 সাল। মানে সে সোজা বর্তমান থেকে অতীতকালে চলে এসেছিল। কোনো উপায় না দেখে সে আবার সেই গুহার দিকে দৌড় দেয় যেখান থেকে সে এসেছিল। গুহার দেয়ালে গিয়ে পাগলের মতো ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে ক্লান্ত হয়ে সে আবার সাওয়ের কাছে ফিরে আসে। আন্টি সাও তাকে পরার জন্য নতুন জামা কাপড় দেয় আর তার রান্নাঘরে কাজ করার সুযোগ করে দেয়, যাতে ইউরি এখানে থেকে তার কাজে সাহায্য করতে পারে। রাতে সাও তাকে একটি মিষ্টির বাক্স দিয়ে বলে, এটা সাকুমা তোমার জন্য পাঠিয়েছে, তুমি খুব ভাগ্যবতী। এই মিষ্টি শুধু স্পেশাল ফোর্সের লোকেরাই পায়। ইউরি মিষ্টি খেয়ে দেখে সেটা স্বাদ সত্যিই দারুণ। পরদিন সকালে ঘুম ভাঙতে ইউরি ভেবেছিল তার মা হয়তো স্কুলে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু পরে বুঝতে পারে সে তো তার মায়ের থেকে অনেক দূরে, এমন এক জায়গায় যেখান থেকে ফেরার কোনো পথ নেই। যাই হোক, ইউরি মন দিয়ে সেখানে কাজ করতে থাকে। মিস্টার সাকুমা ও আন্টি তার কাজে খুশি হয়ে তাকে খাবার দাবার দেয়। সেখানে চিউ নামের এক মেয়ে আসতো, যে কিনা রান্নাঘরের জন্য শাকসবজি আর মাছ মাংস নিয়ে আসতো। আজও সে কিছু জিনিস নিয়ে এসেছে। সাও যখন তাকে টাকা দিতে চায়, চিউ বলে, আরে না, বাবা বলেছে এগুলো দেশের সৈনিকদের জন্য। কিছুক্ষণ পর সাকো আর তার সাথীরা সেখানে খেতে আসে। ইউরিকে সেখানে দেখে সাকুমা বেশ অবাক হয়, কারণ গত রাতে সে হঠাৎ করে পালিয়ে গিয়েছিল। সাকুমা বলে, যাই হোক, তুমি যে সুরক্ষিত আছো এটাই বড় কথা। ইউরি তাকে ধন্যবাদ জানায়। এবার সাও সবার সাথে ইউরির পরিচয় করিয়ে দেয়। ইশিমারু নামের এক সৈনিক ইউরিকে বলে, আমার বয়স সাকুমার মতোই 21 বছর, আর আমি গান গাইতে খুব পছন্দ করি। সে তার বিশ্রী গলায় গান শুরু করার আগেই আরেক সৈনিক তাকে থামিয়ে দেয়। এরপর নিটোর সাথে পরিচয় হয়, যে কিনা এক কড়া মেজাজের ক্যারাটে গ্র্যান্ডমাস্টার। এভাবে সবার সাথে পরিচয় হওয়ার পর সাকুমা জানায় সে ফিলোসফি খুব পছন্দ করে। সবাইকে চা দেওয়ার সময় ইউরি সাকুমাকে সেই মিষ্টির জন্য ধন্যবাদ দেয়। সে ভেবেছিল সে হয়তো সাকুমার কাছে স্পেশাল, কিন্তু তার এই ভুল ভাঙতে বেশি সময় লাগে না। সে দেখে অন্য সৈনিকরাও নিজেদের পকেট থেকে ঠিক একই রকম মিষ্টির বাক্স বের করে চিউ আর অন্যান্য মেয়েদের দিচ্ছে।
ইউরি জিজ্ঞাসা করে এগুলো তারা কোথায় পায়। সাকুমা জানায় আর্মি থেকে তাদেরকে এসব দেয়া হয়। তখন নেটো বেশ কড়া গলায় বলে, আমরা হচ্ছি সুইসাইডাল পাইলট। এরা হলো সেই স্পেশাল ফোর্স যারা যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর ঘাঁটিতে প্লেন সহ আছড়ে পড়ে নিজেদের জীবন উড়িয়ে দেয়, আর এই জন্যই তাদেরকে এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। এই কথা শুনে ইউরি ভেতর থেকে শিউরে ওঠে। সাকুমা বুঝতে পারে ইউরি ভয় পেয়েছে। তার মন ভালো করার জন্য সাকুমা তাকে গ্রাম থেকে একটু দূরে পাহাড়ের চূড়ায় এক সুন্দর পদ্ম ফুলের বাগানে নিয়ে যায়। সেই মনমাতানো দৃশ্য আর ফুলের সুবাস ইউরিকে এক নিমিষে মুগ্ধ করে দেয়। জীবনে এমন সুন্দর জায়গা সে আর কখনো দেখেনি। এরপর সাকুমা তার বয়স জিজ্ঞাসা করলে ইউরি জানায় তার বয়স সবে 18। এই শুনে সাকুমা তার বোন নামির কথা মনে পড়ে যায়, যার সাথে সে ছোটবেলায় খেলতো। সাকুমা ইউরিকে বলে, তুমি আমাকে আকিরা বলে রাখতে পারো, এটাই আমার আসল নাম। ইউরি জিজ্ঞাসা করে, তার মানে তোমরা সেই স্পেশাল ফোর্সের লোক যারা শত্রুদের উপর বোমা ফেলো? কিন্তু তোমরা এমন কেন করছো? যুদ্ধ দিয়ে তো কারো ভালো হয় না, শুধু পরিবার ধ্বংস হয়। আকিরা তার এই কথায় অবাক হয়ে বলে, তুমি তো একদম নামের মতোই সোজাসাপটা কথা বলছো। তো যাই হোক, এভাবে তারা অনেক কথাবার্তার গল্পগুজব করতে থাকে। পরদিন আন্টির কাছে এক সৈনিক কিছু চিঠি দিয়ে যায়। এগুলো সৈনিকদের পরিবারের জন্য, আর কিছু সিক্রেট ডকুমেন্টসও ছিল। আন্টি সেগুলো পোস্ট অফিসে দিতে যায়। চিউ আর ইউরি রান্নাঘর পরিষ্কার করার সময় চিউ একটা সুন্দর পুতুল দেখায়। সেটা ইশিমারুর জন্য বানিয়েছে। মানে বুঝতেই পারছেন, চিউ ইশিমারুকে খুব পছন্দ করে। সাকুমা আর তার বন্ধুরা লাঞ্চ করতে এলে ইউরি সোজা ইশিমারুকে গিয়ে বলে, চিউ আপনাকে পছন্দ করে, আপনি ওকে বিয়ে করছেন না কেন? ইশিমারু বলে, করতে তো চাই, কিন্তু তার জন্য পরের জন্মে ওকে সাকুবার মতো হতে হবে, কারণ ও তো এখনো বাচ্চা। চারদিকে যুদ্ধময় পরিস্থিতি হলেও আন্টি কখনো এই সৈনিকদের খালি পেটে যেতে দেয় না, কারণ তারা তাদের চোখে ঈশ্বরের মতো। এদের মধ্যে টিরিউকা নামের এক সৈনিক তার সদ্য জন্ম নেয়া মেয়ের ছবি দেখায়। ইউরি তাকে অভিনন্দন জানায়, কিন্তু টিরিউকা খুব উদাস, কারণ সে তার মেয়েকে এখনো দেখতে পারেনি। ইউরি রেগে গিয়ে বলে, যারা আপনাদের যুদ্ধের অর্ডার দিচ্ছে তারা ভুল, আপনারা যারা মানছেন তারাও ভুল। এ শুনে একজন রেগে গিয়ে বলে, নিজের মুখ বন্ধ রাখো। আকিরা এবার তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা কারো অর্ডারে নয়, বরং দেশের ভালোবাসায় নিজের ইচ্ছায় এখানে এসেছে। কিন্তু ইউরি কিছুতেই মানতে চায় না। একদিন আন্টি ইউরিকে নিয়ে যায় তার মেয়ে আর নাতনির কবরে শ্রদ্ধা জানাতে, যারা এয়ার স্ট্রাইকে মারা গিয়েছিল। সেখানে এক অনাথ বাচ্চাকে দেখে ইউরি নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে বাচ্চাটিকে বোঝায়, তুমি চিন্তা করো না, জাপান এই যুদ্ধে হারবে ঠিকই, কিন্তু আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্যবশত পেছন থেকে এক জেনারেল এই কথা শুনে ফেলে। সে রেগে গিয়ে ইউরিকে মারতে শুরু করে, বলে তুমি দেশের বিরুদ্ধে কথা বলছো। ইউরিও ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে বলে, যুদ্ধে গিয়ে কি লাভ হচ্ছে, মানুষ মরছে, পরিবার উজাড় হয়ে যাচ্ছে। জেনারেল যখন তাকে তলোয়ার দিয়ে মারতে যাবে, তখন আকিরা এসে তাকে আটকায়। জেনারেল আকিরাকেও একজন বিশ্বাসঘাতক বলে। তখন আন্টি এসে জেনারেলকে আটকায়, বলে এরা স্পেশাল ফোর্সের লোক, এরা আমাদের ভগবানের মতো, এরা তো এমনিতেও মারা যাবে, আপনি কি ভগবানকে মারবেন? চারপাশের মানুষও প্রতিবাদ শুরু করলে জেনারেল সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর আকিরা ইউরিকে একটা আইসক্রিমের দোকানে নিয়ে আসে। তো এখানে গল্পগুজব করতে করতে ইউরি আর সাকুমার চোখে চোখ পড়ে যায়। তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। এভাবেই এই যুদ্ধময় পরিস্থিতিতেও সুন্দর মিষ্টি একটা সম্পর্ক তৈরি হতে থাকে। কিন্তু এই খুশি বেশি দিন টেকে না। একদিন আকাশে শত্রুদের যুদ্ধবিমান দেখা যায়। চারদিকে হাহাকার আর চিৎকার, সবাই জীবন বাঁচাতে নদীর দিকে ছুটছে। কিন্তু ইউরি সাওয়ানটিকে খুঁজতে রান্নাঘরের দিকে দৌড় দেয়। হঠাৎ একটা ছাদ ভেঙে তার পায়ের উপর পড়ে। সে কিছুতেই বের হতে পারছিল না, শুধু কাঁদছিল আর তার মাকে ডাকছিল। ঠিক সেই মুহূর্তে আকিরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। যাওয়ার পথে ইউরি লাশের স্তূপের মধ্যে সেই অনাথ বাচ্চাটির লাশও দেখতে পায়। এই দৃশ্য তাকে একদম ভিতর থেকে ভেঙে দেয়। আকিরা ইউরিকে বলে, তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তায় ছিলাম, কারণ তুমি পৃথিবীতে আমার জন্য সবচেয়ে দামি। যাওয়ার আগের দিন ইউরি আকিরাকে সেই লিলি বাগানে নিয়ে আসে। আকিরা জানায় সে ছোটবেলায় টিচার হতে চাইতো, বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইতো। ইউরি তাকে অনুরোধ করে, প্লিজ আকিরা, তুমি পালিয়ে যাও, টিচার হওয়ার স্বপ্ন পূরণ করো। আমি জানি জাপান এই যুদ্ধে হারবে, কিন্তু আকিরা বলে, আমি কাপুরুষ নই, আমরা যদি পিছিয়ে যাই তবে দেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের পরিবারের অবস্থা খারাপ হয়ে যাবে। ইউরি বুঝতে পারে আকিরাকে ফেরানো সম্ভব নয়। সেই রাতে সবাই সাওয়ান্টির হাতের খাবার খায়। দেশের জয়গান গেয়ে শেষবারের মতো একসাথে বসে। তারা প্রমিস করে কাল শত্রুদের জাহাজে আঘাত হানবে। চিউ এসে ইশিমারুকে তার বানানো পুতুলটা দেয়, যা সে বুকে জড়িয়ে নেয়। ইউরি আকিরাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, বলে আমাকে ক্ষমা করো, আমি তোমার বোন নামির মতো কঠোর হতে পারিনি। পরদিন সকালে সাও আন্টির ঘর পরিষ্কার করতে গিয়ে ইউরি আকিরার লেখা একটা চিঠি খুঁজে পায়। চিঠিটা পেয়ে সে সাইকেল নিয়ে পাগলের মতো দৌড়ায় প্লেনের রানওয়ের দিকে, কিন্তু প্রচণ্ড শব্দের কারণে আকিরা তার ডাক শুনতে পারে না।
আকিরা তার সাথে নিয়ে যায় সেই লিলি ফুল যার সুবাস তার কাছে পৃথিবীর সেরা। প্লেনগুলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। ইউরি কাঁদতে কাঁদতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই দেখে সে আবার সেই গুহার কাছে পড়ে আছে। সকাল হয়ে গিয়েছে। বাইরে এসে দেখে কোনো লিলি বাগান নেই। সামনে শুধু বর্তমানের বড় বড় দালান আর রাস্তা। ইউরি বুঝতে পারে সে আবার নিজের সময় ফিরে এসেছে। বাড়িতে ফিরে দেখতে পায় টিভিতে 15 জুনের খবর দেখাচ্ছে। মানে সে মাত্র অর্ধেক দিনই পার করেছে, অথচ ওই যুগে সে অনেক দিন কাটিয়ে এসেছে। তার মা তাকে পাগলের মতো খুঁজছিল। মাকে দেখে সে জড়িয়ে ধরে আর নিজের সব ভুলের জন্য ক্ষমা চায়। এই ঘটনা ইউরিকে পুরোপুরি বদলে দেয়। বাবা মায়ের প্রতি সব ক্ষোভ দূর হয়ে যায়। সে এখন জীবনের মূল্য বুঝতে শিখেছে। স্কুলে সবার সাথে হাসি মুখে কথা বলে। ইউরি তার সাথে ঘটে যাওয়া ঘটনাকে নিছক একটি স্বপ্ন বলে মনে করতে থাকে। কয়েকদিন পর স্কুলের ট্রিপে তারা একটা ঐতিহাসিক মিউজিয়ামে যায়। ঘুরতে ঘুরতে হঠাৎ ইউরির নজর পড়ে একটা ছবির দিকে। কাছে গিয়ে সে অবাক। এটা তো সেই আকিরা। সেখানে আকিরার ব্যবহৃত জিনিসের সাথে একটা চিঠিও রাখা ছিল, যেটা সে যুদ্ধে যাওয়ার আগে ইউরির জন্য লিখেছিল। চিঠিতে লেখা ছিল, ইউরি, আমাকে ক্ষমা করো। আমি ইচ্ছে করে তোমাকে নিজের বোন বলেছিলাম। না হলে তুমি আমাকে যুদ্ধে যেতে দিতে না। যে যুদ্ধে বেঁচে ফেরার কোনো আশা নেই, সেখানে যাওয়ার আগে আমি তোমাকে দুর্বল করতে চাইনি। কিন্তু সত্যিটা হলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পরের জন্মে যেন এমন এক পৃথিবীতে জন্ম নেই যেখানে কোনো যুদ্ধ নেই, মানুষ শান্তিতে জীবন কাটাচ্ছে, আর আমি যেন পুরোটা জীবন তোমার সাথে কাটাতে পারি। লিলি ফুলের ওই সুবাসে আমি তোমার অস্তিত্ব খুঁজে পাই। তুমি ওই ফুলের মতোই পবিত্র। আমি চাই তুমি স্বাধীনভাবে বাঁচো, নিজের মতো করে স্বপ্ন দেখো, আর সবসময় খুশি থাকো। বিদায় ইউরি। ইউরি এবার কেঁদে ফেলে। তার ভুল ভাঙে। এতদিন যেটাকে সে শুধু স্বপ্ন ভাবছিল, সেটা আসলে একদম সত্যি ছিল। অতীত থেকে সে যে ভালোবাসা, শিক্ষা আর জীবনকে সঠিকভাবে চেনার উপায় নিয়ে এসেছে, সেটা সে সারা জীবন মনে রাখবে। এরপর থেকে ইউরি ঠিক করে সে আকিরার স্বপ্ন পূরণ করবে। সে মন দিয়ে পড়াশোনা করবে, যাতে ভবিষ্যতে সে একজন ভালো টিচার হতে পারে। আর এভাবেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে। গল্পটা আসলে খুব একটা পেঁচানো নয়, তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ড্রামা বা মুভি রিকোয়েস্ট থাকলে জানাতে পারো কমেন্টে। সো আজকের মতো এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।